এ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা ভয়ঙ্কর অরাজক অবস্থা ক্রমশই ঘনিয়ে আসছে। শিক্ষাক্ষেত্র এক কথায় অন্ধকারাচ্ছন্ন। একটা বড় অংশের শিক্ষকদের চাকরি চলে গেছে। গরমের ছুটির পর স্কুলগুলো স্বাভাবিকভাবে কিভাবে চলবে তা নিয়ে তুমুল অনিশ্চয়তা রয়েছে। আর তারই মধ্যে আমরা এখন যেটা আজ করতে পারছি যে কলেজে ভর্তি হওয়াটাও আটকে রয়েছে। আমরা সবাই জানি ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। স্বাভাবিক নিয়মেই এরপর সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে সরকারি কলেজে এখনো ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। আমাদের আশঙ্কা এবার কি তবে কলেজগুলোতেও অচল অবস্থা তৈরি হবে? এবার কি কলেজে ভর্তির ব্যাপারটাও ক্রমশ অবরুদ্ধ হয়ে যাবে? এরকম একটা আশঙ্কা হচ্ছেই। বারবার মনে হচ্ছে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলা হয়েছে। কলেজে ভর্তি হতে পারছে না, তুমুল অনিশ্চয়তায় রয়েছে একদল ছাত্রছাত্রী যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে। অনেকেই বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভর্তি করবার ব্যবস্থাটা করে ফেলেছে, আর যারা করতে পারেনি তাদের কি হবে? সরকারি কলেজগুলোতে এখনো ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন? প্রশ্ন, বারবার প্রশ্ন। এ বিষয়ে আমাদের শিক্ষা দপ্তরকে, আমাদের শিক্ষা দপ্তরের যারা আধিকারিক তাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য সামনে আসা উচিত ছিল, এখনো পর্যন্ত আসেনি। কি বলছেন তারা আমরা খুব পরিষ্কার করে জানি না। সংবাদ মাধ্যমে যে সংবাদ আসছে তা থেকে বোঝা যাচ্ছে যে কোর্টের মামলার সূত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। যেভাবে বলা হয়েছে ওবিসি সংক্রান্ত একটা হাইকোর্টের অর্ডার হয়েছে, যেভাবে ওবিসি নির্ধারণ করা হয়েছে, বর্তমান সরকার যেভাবে ওবিসি সম্প্রদায় নির্ধারণ করেছে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। সেই তার পরিপ্রেক্ষিতে আইনি জটিলতার জন্যই আপাতত বন্ধ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবার পরেও কলেজে নিয়োগ বা ভর্তির প্রক্রিয়াটা বন্ধ থাকে, তাহলে ছাত্রছাত্রীদের জীবনে যে তুমুল অনিশ্চয়তা নেমে আসবে সেটা তো স্বাভাবিক। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে। মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলোই প্রতিবাদে সামিল হয়েছে। ডিএসও ইতিমধ্যেই প্রতিবাদ করেছে। আজ এসএফআই এর পক্ষ থেকে পথ অবরোধ করা হয় কলেজ স্ট্রিট এলাকায়, এবং সেখানে তারা প্রতিবাদ ধ্বনিত করেন। বারবার করে তারা বলেন সাধারণ মানুষের এ বিষয়ে এগিয়ে আসা উচিত। সাধারণ মানুষ যদি এখনো এই বিষয়টা নিয়ে তৎপর না হয়, সাধারণ মানুষের মধ্যে যদি এ বিষয়ে এখনো সচেতনতা না তৈরি হয়, তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে নেবার যে পরিকল্পনা সরকার করছে, কি কেন্দ্র কি রাজ্য, সেটা কিন্তু অবাধে সফল হতে পারবে। অর্থাৎ একেবারে কোনো রকম বাধার সম্মুখীন না হয়ে সরকার সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদের হাত গুটিয়ে নেবে। প্রতিবাদটা সর্বস্তরে হওয়া উচিত। সাধারণ নাগরিক, অভিভাবক সবার বোঝা উচিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল রাখাটা খুব জরুরি। আমাদের মতো একটা দেশে সরকার শিক্ষার দায়িত্ব থেকে হাত সরিয়ে নিলে তার প্রভাব মারাত্মক হতে বাধ্য। যেভাবে সর্বত্র, স্কুল থেকে কলেজ, সর্বত্র সরকারি শিক্ষাক্ষেত্রে একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে, আমাদের মনে হয় ঠিক এই সময় শিক্ষার সাথে যারা জড়িত তাদের সকলের পথে নামা উচিত। তাদের বলা উচিত যে সরকার ক্রমশই হাত গুটিয়ে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে। প্রতিবাদ শুধু এই মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী রাস্তায় নেমে করলে হবে না, ছাত্র সংগঠনের কিছু মানুষজন রাস্তায় নামলে হবে না, সমস্ত মানুষকে নামতে হবে। এটা নাগরিকদের সমস্যা। আমাদের প্রশ্ন সেখানেই
সাধারণ নাগরিককে এই সমস্যাটাকে তাদের বোধে, তাদের ভাবনায় আনতে পারছে? তা না হলে এটা চলতে পারে দিনের পর দিন। আমাদের স্কুল শিক্ষা প্রায় উঠে যাওয়ার মুখে। আজকেও যেটা খবর পাচ্ছি, শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আজও বিকাশ ভবনের যাওয়া হয়েছিল, শিক্ষা দপ্তরের আধিকারিকদের একটা ডেপুটেশন দেওয়া হয়েছে যে কেন শিক্ষাক্ষেত্রে এরকম অচল অবস্থা চলবে। কিন্তু প্রতিক্রিয়াটা সর্বস্তরে ছড়িয়ে পড়ার যে কথা ছিল, সর্বস্তর থেকে প্রতিবাদ উঠে আসবার যে বিষয়টা ছিল, আমরা সেখানে কোথাও ঘাটতি লক্ষ্য করছি। বারবার মনে হচ্ছে মানুষকে এবার পথে নামতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকে চূড়ান্ত অরাজক অবস্থায় ঠেলে দিয়েছে আমাদের রাজ্য সরকার, কেন্দ্রের সরকার। তারা ক্রমশ সাধারণ মানুষের শিক্ষার দানের যে দায়িত্ব সেখান থেকে সরে যেতে চাইছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবাধে জায়গা করে দেওয়ার একটা পরিকল্পনা শুরু হয়েছে। সবার পকেটে পয়সা নেই, সব মানুষ শিক্ষাকে পয়সা দিয়ে কিনতে পারবে না। আমাদের মতো একটা দেশে সেটা সম্ভব নয়। এটা যদি এখনো সাধারণ মানুষ বুঝতে না পারে, তাহলে আমাদের দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকে যাবে। আমাদের আশঙ্কা, আমাদের আতঙ্ক, আমাদের ভয় সেখানেই। সাধারণ মানুষকে প্রতিক্রিয়া প্রবণ হতে হবে, সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার সাথে যুক্ত সমস্ত মানুষজনদের। যে যেমন অবস্থায় আছেন, এই বার্তাটা বোধহয় সর্বস্তর থেকে সরকারের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি, যে কোনোভাবেই সরকারি শিক্ষার সুযোগ থেকে সাধারণ মানুষজনকে বঞ্চিত করা যাবে না, সাধারণ ছেলে মেয়েদের বঞ্চিত করা যাবে না। এটা নিশ্চিত হওয়াটা খুব দরকার। আমরা জানি না, যেভাবে গোটা শিক্ষাক্ষেত্র জুড়ে একটা অরাজক অবস্থা তৈরি হচ্ছে, তারপরেও রাজ্যের মানুষ নির্বিকার থাকতে পারছে, নিরুদ্বেগ মানসিকতা দেখাতে পারছে, সেটা খুব ভয়ের, খুব আতঙ্কের। আসলে সরকারের যারা চালান, প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন, তারা এরকম একটা বার্তা দিতে চাইছে যে কিছুই হয়নি, কিন্তু মারাত্মক ঘটনা ঘটছে শিক্ষাক্ষেত্রে, মারাত্মক ঘটনা ঘটছে। অন্তত আমরা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো পড়িনি, যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সরকারি কলেজগুলোতে নিয়োগ বা ভর্তি হওয়ার বিষয়ে এইরকম একটা অনিশ্চয়তা তৈরি হওয়া। কেন এই অনিশ্চয়তা তৈরি হবে? কেন সর্বস্তরে কেন প্রশ্ন উঠবে না? আসুন বিষয়টা একটু বোঝবার চেষ্টা করি। আলোচনা করার জন্য আজ আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন দুজনেই পেশায় শিক্ষক, একজন সন্দীপ সাউ এবং অন্যজন সুনন্দিতা দেবনাথ, শিক্ষিকা সুনন্দিতা দেবনাথ। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি সন্দীপ বাবুর কাছেই প্রথম আসবো। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মিত্র, একটি স্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন বিশ্বজিৎ বাবু। এখন অল বেঙ্গল এডুকেশন, সেফ এডুকেশনের অন্যতম সম্পাদক তিনি। আজকেও তারা প্রতিবাদে ছিলেন। আজকে যে প্রতিবাদ সভা হয়েছে বাম এসএফআই এর পক্ষ থেকে, সত্যিকে সেখানে খুব বেশি মানুষের উপস্থিতি আমরা দেখলাম। ছবিটা কি? ছবিটা বেশ কিছু ছাত্র তাদের মতো করে প্রতিবাদ করেছে। সুনন্দিতা বলছিলেন যে আসলে আমাদের প্রতিবাদগুলো শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। শুধু শহরেতে নয়, এর ভুক্তভোগী তো সবাই হবে। কিছু মানুষজন নামছেন, কিন্তু সাধারণ মানুষকে তো নামতে হবে। এই বিষয়টাও খুব ভাববার, যে আসলে পাট করে বেসরকারীকরণের দিকে যাচ্ছে। এটা একটা কৌশল করে সামগ্রিক এটাকে দখল করার আগে আস্তে আস্তে করে দখল করা। বোধহয় যারা সরকারি স্তরে রয়েছেন তাদের নিজেদের এই প্রথম পর্যায়ে প্রতিবাদটা করা খুব দরকার। আমি দেখাবো এই যে ছবি, দেখুন, আমি পুরো স্ক্রিন জুড়ে দেখাতে বলবো, যে কারোর বক্তব্য যদি দেখা যায়। এই যে এরপর 5 দিন রাস্তা অবরোধ হবে। শিক্ষাকে নষ্ট করতে দেওয়া যাবে না। শিক্ষাকে আসলে শিক্ষার পরিসরকে খোলা রাখতে হবে। আমরা বলছি গড়ো লড়ো বাংলা গড়ো, জ্যোতি বসুর বাংলা গড়ো। যে জ্যোতি বসুর বাংলায় আসলে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বাংলা বুকের পাথর দিয়ে বাংলা করেছিলাম।
সেই উত্তরাধিকার বহন করে আগামী লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র সংগ্রাম জিন্দাবাদ। তারা 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে অবরোধ করা হয়েছে রাস্তা। অবস্থায় পড়ে রয়েছে। কলেজগুলোতে ছাত্র অ্যাডমিশন ভর্তি করতে সম্পূর্ণ হয়নি। অভিভাবকরা খুব স্বাভাবিকভাবে এই বছর খানিক চিন্তিত, খানিক ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আসলে এরপর 5 দিন রাষ্ট্র আমি সন্দীপবাবুর কাছে আসবো। সন্দীপবাবু, গোটা বিষয়টা যেখানে যাচ্ছে, যে প্রক্রিয়া চলছে, তাতে কোথাও মনে হয় না যে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা তুমুল অরাজক অবস্থা নেমে আসছে? ধন্যবাদ অনুপমবাবু। আজকে শিক্ষা ব্যবস্থা অরাজকতা নেমে আসছে, এটা বোধহয় নতুন করে আর বলার অপেক্ষায় আমরা কেউ নেই। বিশেষ করে শিক্ষা দপ্তরে চাকরি দুর্নীতি থেকে শুরু করে, মিড ডে মিল দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই শিক্ষা দপ্তরে যেখানে সরকার অরাজকতা তৈরি করছে না ইচ্ছাকৃতভাবে। এই যে কলেজগুলোতে ভর্তি হচ্ছে না, এটা আরেকটা অরাজকতা বিষয়। 2010 সাল থেকে ওবিসি হিসাবে যাদেরকে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের লোককে যেভাবে ইনক্লুড করা হয়েছে আইন কানুন না মেনে, সেটা হাইকোর্টে গৃহীত হয়নি। হাইকোর্ট সেটাকে বাতিল করেছে এবং এই বাতিল করার পর সরকার কিন্তু এটা মেনে নেয়নি, তারা সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম হিয়ারিং যখন হিয়ারিং শুরু হচ্ছে, অদ্ভুত ভাবে সরকার যেন স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ ভুল হয়েছে, আমাদের সময় দেওয়া হোক, আমরা রিকভারি করব, কারেকশন করব। সেই হিসেবে সুপ্রিম কোর্ট সময় দিয়েছে এবং সমীক্ষা চলছে। সমীক্ষার মাধ্যমে ভুলগুলো ত্রুটিগুলো ঠিক করার চেষ্টা হচ্ছে। ঘটনা হচ্ছে এই যে বিষয়টা তখন হাইকোর্ট অর্ডার দিয়েছিল, তখন যদি মেনে নিয়ে এই জিনিসটা করতো তাহলে আজকে ছেলে মেয়েগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হতো না, ঠিক সময় হতো। কিন্তু ঘটনা হচ্ছে ইগো প্রবলেম এবং আমি যা করবো তাই ঠিক আছে, এই অ্যাটিচিউডটা বরাবর যতগুলো ক্ষেত্রে সরকারে করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের মুখ করেছে এবং সরকার বাজেভাবে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফলে সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা, সাধারণ জনগণের ছেলে মেয়েদের শিক্ষা, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। সরকার শুধু দুর্নীতি করতে কিভাবে, এবং এই যে ওবিসি সমস্যা তৈরি হলো এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিজের বশংবদ করার জন্য, এমন যেটা বলা, উনি নিজের মানে সরকারের প্রধান নিজেই বলেছেন দুদলে গাই। এই দুদলে গাইদের মানে লালন পালন করার জন্য বেআইনি আইন ভেঙে এই ওবিসিটা করেছেন। ফলে তিনি ভেবেছেন আমি যা করবো তাই হবে। ফলে এই ওবিসিটা করতে গিয়েই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে কলেজে ভর্তি। ইঞ্জিনিয়ারিং কলেজে বলুন, মেডিকেল কলেজে বলুন বা সাধারণ কলেজে বলুন, সেখানে রিজার্ভেশন থাকে। ফলে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এই ভর্তিটা বন্ধ হয়ে যাবে। ফলে এটা একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হওয়া। ওই স্কুলে কি বলবো, অযোগ্য ছাত্র শিক্ষক ঢুকিয়ে দেওয়া, স্কুলে মিড ডে মিলে দুর্নীতি করা। যত স্কুলে আমাদের একটা তথ্য দেখা গেছে, সারা পশ্চিমবাংলায় যতজন ছাত্র মিড ডে মিল খায় তার থেকে বাড়িয়ে দেখানো হয়েছে, কেন্দ্র সরকারকে ধরাও পড়ে গেছে। এবার এই ধরনের এইগুলো করতে গিয়ে আদতে শিক্ষা ব্যবস্থা, মিড ডে মিল ব্যবস্থা এবং ভর্তি ব্যবস্থা টোটালটাই একটা বিশৃঙ্খলার মধ্যে তৈরি গেছে। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই এবং এটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কি হওয়া উচিত সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। এবং আমি হয়তো পরবর্তীকালে আলোচনা চলাকালীন বেশ, আমি ঠিক এখানেই বিশ্বজিৎ বাবুর কাছে আসি। বিশ্বজিৎ বাবু, একটা তুমুল অরাজক অবস্থা তৈরি হয়েছে। আজকেও আপনারা গেছিলেন যে শিক্ষাক্ষেত্রে অরাজক অবস্থা। কোথাও আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, কোথাও কি মনে হচ্ছে যে সাধারণ মানুষ
সাধারণ নাগরিক এবং যারা পড়াশোনা করেন তারা গোটা বিষয়টা নিয়ে খুব প্রতিক্রিয়া প্রবণ, বা তাদের কোনো চিন্তা যদি হতো তাহলে তার বিষয়টা তো সামনে আসতো। এত বড় একটা অরাজক অবস্থা শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে, সেটা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমরা সেভাবে দেখতে পাচ্ছি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার বলুন। হ্যাঁ, প্রথমত বলে রাখি যে আপনি জানেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারই তাদের যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2020, আবার রাজ্য সরকার পাল্টা রাজ্য সরকারি নীতি যেটা প্রকাশ করেছিলেন 2023-এ, এই দুটি শিক্ষানীতিতেই তারা সামগ্রিকভাবে শিক্ষার বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণের দিকে ঢুকেছিলেন। এর মানেটা কি? মানেটা হচ্ছে সরকার নিজে শিক্ষার দায় এবং দায়িত্ব নিতে চাইছে না। শিক্ষা এমন একটি বিষয়, সারা পৃথিবী জুড়েই এই শিক্ষার বিষয়টি সামগ্রিকভাবেই সরকারের দায়িত্বে থাকে। বিশেষত আমাদের মতো দেশ, যে দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র নিম্নবিত্ত, তাদের ক্ষেত্রে সরকারিভাবে শিক্ষা দেওয়ার দায় এবং দায়িত্ব প্রচুর। এতকাল এদেশের গরিব মানুষের সন্তানরা সরকারি শিক্ষা ব্যবস্থার উপরই নির্ভরশীল ছিলেন। সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই দায় এবং দায়িত্ব শুধু ছেড়ে দিচ্ছে তা না, এবং চতুর্দিকে বিভিন্ন স্তরে বেসরকারি বিদ্যালয়গুলোকে অবাধে তারা বাড়ার সুযোগ করে দিচ্ছেন, এবং সরকারি শিক্ষানীতি এমন ভাবে দাঁড় করাচ্ছেন যাতে অভিভাবকরা বাধ্য হন তাদের সন্তানদের সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে না পাঠিয়ে বেসরকারি মালিকানা ভিত্তিক স্কুলগুলোর দিকে নিয়ে যায়। তার জন্য যা যা বাহানা করা সব করছেন, আমি এত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমরা এটা সবাই বুঝতে পারছি। এখন সাধারণ ঘরের অভিভাবকরাও মনে করছেন, আমি আবার বলছি মনে করছেন, যে সরকারি শিক্ষা ব্যবস্থায় সরকারি বিদ্যালয়ে বোধহয় কিছুই পড়ানো হয় না, তার ছেলে মেয়েগুলো কিছু শিখবে না। তারা মনে করছে যে প্রাইভেট স্কুল, যেখানে সরকারি বিদ্যালয়ের যে যোগ্যতার ভিত্তিতে শিক্ষকরা আছেন সেই যোগ্যতার ভিত্তিতে শিক্ষকরা নেই, সেখানে নিয়ে গেলেই ভালো শিখবেন। এইটা দৃঢ়মূল হচ্ছে ক্রমশ অভিভাবকদের মধ্যে, এবং আমরা দেখছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শুকিয়ে যাচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্রমশ গজিয়ে উঠছে এবং ফুলে ফেপে উঠছে। শিক্ষা নিয়ে ব্যবসাটাও চলছে। যে শিক্ষা ছিল কোনোদিন ব্যবসার আওতাভুক্ত নয়, শিক্ষাকে কোনোদিন পণ্য করা হয়নি, অথচ দীর্ঘদিন ধরে আমাদের দেশে সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে শিক্ষাকে আলু পটলের মতো একটা পণ্যে পরিণত করা হচ্ছে। এখন দেখুন, বিদ্যালয় স্তরে বেসরকারি বিদ্যালয় যত বেশি, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় স্তরে তত বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় ছিল না। এমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু বছর আগেও বিদ্যালয়ে বেসরকারি স্কুলে পড়লেও ছাত্রছাত্রীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারি ওপর নির্ভরশীল ছিল। কিন্তু গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি নানান কারণে এই পোর্টাল খোলা নিয়ে এমন একটা জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যে জটিলতার ভিত্তিতে সাধারণ ছাত্রছাত্রীরা সরকারি অধিগৃহীত কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে বলে ক্রমশ একটা অনিশ্চয়তা থেকে তারা প্রাইভেট বিদ্যালয়ের দিকে ঢুকছে। এবং এইভাবে প্রাইভেটাইজেশন এবং বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ ঘটছে। শুধু তাই নয়, সরকার নিজেই বলছে স্কুলগুলোকে যেমন ক্লাস্টার করছিল বা স্কুলগুলোকে দলবদ্ধভাবে করছিল, আজ তারা মহাবিদ্যালয়গুলোকেও দলবদ্ধভাবে নিয়ে যাবে। বহু কলেজে যেখানে 3000-4000 ছাত্র থাকতো, গত 2-3 বছরে দেখুন ছাত্র সংখ্যা প্রায় 25 থেকে 30% চলে গেছে। ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশনকে কেন্দ্র করে গত বছর একটি বিতর্ক দানা বাঁধে। সন্দীপ বাবু যা খানিকটা উল্লেখ করেছে, আমি ডিটেলসে যাচ্ছি না,
এর জন্য হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে। সেই সুপ্রিম কোর্টের ভিত্তিতে গত বছরও পোর্টাল খুলতে দেরি হয়েছে, পোর্টালে বহু ছাত্রছাত্রী পায়নি। তারপর সেখানে ওবিসি এ, ওবিসি বি হয়েছে, এবং এই বছরে দেখা গেছে ওবিসি এ কে অন্তর্ভুক্ত করা যাবে না। সেই কারণে পোর্টালে আবার জটিলতা হয়েছে, জটিলতা হওয়ার পর পোর্টাল বন্ধ আছে। এবং দুঃখের বিষয়, আজ থেকে 1.5 মাস আগে স্কুলে রেজাল্ট বেরিয়ে গেল, এই 1.5 মাসের মধ্যে পোর্টাল তারা খুলতে পারলেন না। এখন সরকার বলছেন যে 14 তারিখ থেকে পোর্টালটা ওপেন করবেন। কিন্তু এই 1.5 মাসের মধ্যে জ্বর এমন ভাবে গড়িয়েছে, সাধারণ ঘরের ছাত্ররা ঘটি বাটি বিক্রি করে, বাবা মারা ব্যাংক লোন করে, বাবা মারা অন্যের কাছ থেকে টাকা ধার করে তাদের ছেলে মেয়েকে বেসরকারি কলেজে ভর্তি করতে বাধ্য হচ্ছে। তার কারণ তারা সরকারি কলেজে আদৌ ভর্তি হতে পারবে কিনা এই ব্যাপারে নিশ্চয়তা নেই। গরিব মানুষই হোক, সাধারণ মানুষই হোক, তারা চান তাদের ছেলে মেয়েদের একটু শিক্ষা দিতে। শিক্ষান্তে কি পাবে না পাবে পরের প্রশ্ন, কিন্তু এটা কিন্তু সব অভিভাবকই চান। এবং এই অভিভাবকদের কাছে সরকারি বিদ্যালয়, সরকারি মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা পড়ে আসছে। আপাতত মহাবিদ্যালয়ের সমস্যা, এই দুটো জায়গার বন্ধ দরজাটাকে এমন ভাবে তারা সংকীর্ণ করছেন যে সেখানে ছাত্র ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এ লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে অপেক্ষা না করে তারা বেসরকারি কলেজের দিকে ঢুকছে এবং হাজার হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। পড়াশোনা কি হচ্ছে? সরকার নিজেই বলছে যে তারা কিন্তু অনলাইন শিক্ষার উপর জোর দেবে। আপনি জানেন জাতীয় শিক্ষানীতি, যার বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমরা অল বেঙ্গল ট্রেড এডুকেশন কমিটির পক্ষ থেকে করছি, এবং এই জাতীয় শিক্ষানীতি উইথড্র করে জাতীয় শিক্ষানীতির একটা বিকল্প, এদেশের শিক্ষানীতি কি হওয়া উচিত, আমি এখানে যে দিদিমণি মাস্টারমশাইরা আছেন তাদের কাছে অনুরোধ করব, ভারতবর্ষের 20টি প্রদেশের বিশিষ্ট শিক্ষাবিদরা গত 1 বছর ধরে পরিশ্রম করে আজকে একটা অল্টারনেটিভ এডুকেশন পলিসি দাঁড় করিয়েছেন স্টেট এডুকেশন কমিটির নেতৃত্বে। আমরা সেই অল্টারনেটিভ এডুকেশন পলিসি বিভিন্ন ক্ষেত্রে দিয়েছি, সারা রাজ্যে রাজ্যে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি করেছি ন্যাশনাল এডুকেশন পলিসি উইথড্র করুন। উইথড্র করে এই অল্টারনেটিভ এডুকেশন পলিসি আমরা এখনো পর্যন্ত এটা ড্রাফট আকারে রেখেছি। আমরা আপনাদের সকলের কাছে যাব, দীর্ঘ 6 মাস ধরে এর উপর আপনারা মতামত দিন, সাধারণ মানুষ মতামত দিন, শিক্ষাপ্রেমী মানুষ মতামত দিন। জানুয়ারি মাসে আমরা বেঙ্গালুরুতে ন্যাশনাল পার্লামেন্ট করে এই এডুকেশন পলিসি আমরা দেব। যেহেতু জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে পার্লামেন্টকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার এটা করেছিল, আমরা জাতীয় মানুষকে নিয়ে পার্লামেন্ট করে এই অল্টারনেটিভ এডুকেশন পলিসি সামনে নিয়ে আসবো। আর আজকে আমরা যে কারণে গেছিলাম, আমরা দেখছি 2016 এসএলএসটি যে অবস্থা দাঁড়িয়েছে, সরকারি মন্ত্রী, আমলা, পার্টির নেতা তাদের টাকা নিয়ে ভর্তির, টাকা নিয়ে চাকরি দেওয়ার ফলে, এই দুর্নীতির ফলে গোটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা আজকে তলানিতে চলে যাবে। 25,752 জন শিক্ষক মাঝপথে চাকরি হারা হলেন। এর মধ্যে সিবিআই বলছে 5,303 জন টেন্টেড। এই 5,303 জন যদি টেন্টেড হয়, তার বাইরে যে 19,000 ও ওপর শিক্ষক যারা কোনো দোষ করেনি, কোনো অভিযোগ নেই, অথচ তাদের শাস্তি পেতে হচ্ছে এবং সুপ্রিম কোর্ট সেই শাস্তি দিচ্ছে যা ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে, আমরা যেটা কেউ মানতে পারছি না। এবং এই 26,000-এর জন্য প্রচুর স্কুলে শিক্ষকরা কমে যাওয়ার জন্য সেখানে সাবজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, পড়ানো যাচ্ছে না, স্কুল অকার্যকর হয়ে যাচ্ছে। প্রায় 4,000 স্কুল এফেক্টেড। ইতিমধ্যে 8,207টা স্কুল রাজ্য সরকার বন্ধ করে দেবে বলছে, বাকি স্কুলগুলোকে ক্লাস্টার করবে বলছে। সামগ্রিকভাবে গোটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা একটা অতল অন্ধকারের দিকে ঢুকছে, ভয়াবহ অবস্থা। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমরা জানি না এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি আর কতদিন থাকবে, যদি থাকে, যদি ধরেও নি ছাত্র নেই তাদের চাকরি থাকবে, পরবর্তী প্রজন্মের জন্য কি হবে আপনারা ভাবুন। এর থেকে মুক্তি পেতে গেলে সকলকে আজকে রাস্তায় নামতে হবে, লড়াই করতে হবে। এই শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি বাতিল করতে হবে।
শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে, শিক্ষার সমস্ত আর্থিক দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। একদম এই আমাদের মধ্যে একটা জায়গাগুলো দেশে আমাদের কিন্তু বুঝতে হবে। একদম এটা খুব ঠিক এই প্রশ্নটাই আমি সুনন্দিতার কাছে নিয়ে আসবো। সুনন্দিতা, সাধারণ মানুষ যে ভাবনাগুলোর কথা বিশ্বজিৎ বাবু বলছেন, সাধারণ মানুষের মধ্যে যদি এই ভাবনাগুলো না থাকে, পরিবর্তন বা বদল সাধারণ মানুষের চাপেই তো হতে পারে। আমরা যেটা বিশ্বজিৎ বাবু বলছেন যে যে কোনো ভাবে হোক ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর ব্যাপারে সমস্ত অভিভাবকদের একটা আগ্রহ থাকে। ঘটি বাটি বেচে যদি সবাই বেসরকারি শিক্ষানীতির দিকে যায় বা শিক্ষা কিনতে চায়, তাহলে সরকারকে তো ছাড় দেওয়া হয়, ব্যবস্থাপনার যারা মাথায় বসে রয়েছে তারা তো ছাড় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, আসলে মানে ব্যাপারটা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। একদম মানে এখন যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত পোর্টাল ওপেন হয়নি। তো এবছর যেটা হবে শুনছি সেটা হচ্ছে সেন্ট্রাল পোর্টালে অ্যাডমিশন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন করলেই যেরকম ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে কাউন্সেলিং সিস্টেমে তারা কলেজ চয়েস করতে পারে সেটা হবে। সেটা যদি হয় অত্যন্ত ভালো একটা ব্যবস্থা যদি হয়, কিন্তু এই সরকার যাই করে কোনোটাই তো ঠিকভাবে করতে পারে না। এবার প্রশাসনিক কারণে কিছু কিছু পদক্ষেপ ভালো আপাতভাবে আমাদের মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা ভালো থাকে না। এবং এই সেন্ট্রাল পোর্টাল সিস্টেমটা সত্যিই ভালো ব্যাপার, এটা জনগণেরই দাবি যে একটা সেন্ট্রাল পোর্টাল সিস্টেম, কেননা এতদিন অ্যাডমিশনের যে সমস্যাটা ছাত্ররা ফেস করে এসেছে সেটা হচ্ছে একটা কলেজে যদি আগে মেরিট লিস্ট বেরিয়ে যাচ্ছে তাহলে সেই কলেজে সে অ্যাডমিশন না নেওয়ার রিস্কটা নিতে পারছে না, কারণ সে পরে যে তার যে বেটার চয়েসের কলেজ সেই কলেজে তার নাম উঠবে কি উঠবে না সে জানে না। স্বাভাবিকভাবে প্রথম যে কলেজে তার নাম উঠে যাচ্ছে সেখানে সে অ্যাডমিশনটা নিতে বাধ্য হচ্ছে। আবার অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে অ্যাডমিটেড। পরবর্তী কলেজে নাম উঠলেও, বেটার কলেজে নাম উঠলেও ওই অ্যাডমিটেড লেখা দেখলে সেই কলেজ তাকে আর অ্যাডমিশন নেবে না, এবং পুরনো কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করাও যাবে না। এরকম একটা অদ্ভুত জটিল অবস্থার মধ্যে ছাত্রছাত্রীরা পড়তো, যার ফলে দেখা যাচ্ছে বেটার রেজাল্টে তুলনামূলক আপাতভাবে আমরা যেগুলোকে খারাপ মানে কমা কলেজ বলি সেখানে পড়ছে, আবার তুলনামূলক খারাপ রেজাল্ট নিয়েও আপাতভাবে যেগুলোকে আমরা ভালো কলেজ বলি নামি কলেজ সেখানে পড়াশোনা করছে। যে রিস্কটা নিতে পারছে, যে জানে যে আমি দেখি একবার ট্রাই করে, নালে অমুক একটা সাধারণ কলেজে ভর্তি হয়ে যাব, সে দেখা যাচ্ছে বেটার কলেজে চান্স পেয়ে যাচ্ছে এবং ভর্তি হচ্ছে, এবং ভালো নাম্বার পেয়েও ভালো কলেজে ভর্তি হতে পারছে না। তো সেন্ট্রাল পোর্টালের মধ্য দিয়ে কিন্তু সেই সমস্যাটা ওভারকাম করা সম্ভব যদি ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হয়। আসলে আমাদের দেশে ওপর তলায় যা কিছু পলিসি নেওয়া হয় সে পলিসিগুলো গ্রাউন্ড লেভেলে এসে ইমপ্লিমেন্ট করা যায় না ভোট রাজনীতির কারণে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আমি একটা মতাদর্শগত ভাবে ধরুন বামপন্থী রাজনীতির কথা বারবার আসছে, বামপন্থী রাজনীতিটা যে আদৌ কি এবং কি তার প্রকৃত বামপন্থা, কি প্রকৃত তার শিক্ষা, এইটাই আজকের দিনে এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষ আর বামপন্থী রাজনীতির প্রতি মানুষের আর আস্থা ভরসা কিছু নেই। বামপন্থী দলগুলো সেই জায়গাটা মানুষের কাছে রাখতে পারেনি। আমাদের দেশে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, বিভিন্ন সময় বিভিন্ন পার্টি ক্ষমতায় থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশাসনিক কিছু সিদ্ধান্ত নেয়, তার সবটাকেই একদম 100% বিরোধিতা করার পক্ষে আমি নই। যার যে কারণে কি হয়েছে বহু সময় দেখা গেছে আমি ব্যক্তিগতভাবে অনেক বিষয়কে সমর্থন করি, কিন্তু গ্রাউন্ড লেভেলে সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় না ভোট রাজনীতির কারণে। যে দল ক্ষমতায় থেকে সিদ্ধান্ত নিচ্ছে সেই দলেরই কর্মীদের বিরোধিতা গ্রাউন্ড লেভেলে ভোট রাজনীতির কারণে। এটা আমরা দেখে আসছি ভারতবর্ষে প্রতিটা বিষয়ে। তো আজকে এই সেন্ট্রাল পোর্টাল সিস্টেমও দেখা যাবে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট হবে না, কারণ দলকে টেকাতে হবে, ছাত্রদের সংগঠন টেকাতে হবে, দুর্নীতির মাধ্যমে ভর্তি করাতে হবে, টাকার মাধ্যমে ভর্তি করাতে হবে, তা না হলে ছাত্র সংগঠন টিকবে না, ছাত্র সংগঠন না টিকলে পার্টি টিকবে না।
অর্থাৎ এই যে অবস্থাটা, এই সেন্ট্রাল পোর্টালও শেষ পর্যন্ত কি হবে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবার আসি যে এখনো সেটাও করা হচ্ছে না, তার কারণ বেসরকারি ক্ষেত্রগুলোর জন্য রাস্তাটাকে ওপেন রাখা, এটা সবাই জানে, সবাই বুঝছে এবং সকলে সে কথা বলছে, কিন্তু আপামর জনসাধারণ এটা নিয়ে ভাবছে না। কেন ভাবছে না? কারণ শিক্ষা, উচ্চ শিক্ষার সাথে সম্পর্ক ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষের নেই। মানে কলেজ এডুকেশনের দিকে যাওয়ার ক্ষেত্রে বহু মানুষেরই সেই জায়গাটায় যাচ্ছে না। গ্রামাঞ্চলের ছেলেরা তারা মোটেই কলেজমুখী হচ্ছে না, তারা 7-8 পর থেকেই পড়াশুনো ছাড়তে শুরু করে, কোনো রকম নামটা হয়তো বা রাখে, মাধ্যমিক পরীক্ষাটায় বসে, কিন্তু তারা আসলে শিক্ষা থেকে বিচ্ছিন্ন। তারা কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করে যায় 7-8 থেকে, গ্রামাঞ্চলের ছেলেরা। এবং মেয়েরা তারাও দেখা যাচ্ছে যে তারা কিছু দূর পর্যন্ত পড়াশুনো করে, কারণ তাদের অপশন নেই কর্মক্ষেত্রে কাজে যাওয়ার। তার মানে শুনুন, তার মানে এটা যে এই যে প্রভাব পড়ছে না, আমরা বলছি এত একটা ঘটনা ঘটছে, কলেজে ভর্তি হতে পারছে না, আগ্রহ নেই বলে, মানে মানুষের কোনো আগ্রহ নেই, এই জন্যই কোনো প্রভাব পড়ছে না। আমি যতটুকু গ্রামাঞ্চলকে বুঝি, কারণ আমি গ্রামীণ শিক্ষকতা করি বা গ্রামের মানুষজনের সাথে আমার যেটুকু যা সম্পর্ক আছে, যেটুকু আমি যাই আসি, তাতে আমি দেখেছি এই কলেজ এডুকেশন নিয়ে গার্জিয়ানদের কোনো ভাবনা চিন্তাই নেই, কারণ তাদের ঘরের ছেলে মেয়েরা এই কলেজ এডুকেশনে তেমন ভাবে যাচ্ছেই না, বিশেষ করে ছেলেরা তো যাচ্ছেই না, একদম শহুরে মধ্যবিত্তদের চাহিদা এটা। এবং এই যে চাকরি দুর্নীতি, এটা নিয়েও গ্রামাঞ্চলের মানুষের বিন্দুমাত্র ভাবনা চিন্তা নেই, তারা এগুলো নিয়ে ভাবছেই না। তাদের এই যে কৃষিক্ষেত্রে কৃষিজীবী মানুষ গ্রামাঞ্চলের যারা, তাদের সারের অবস্থা কি হচ্ছে, সারের ভর্তুকি কমছে কি কমছে না, বা কৃষিক্ষেত্রের প্রবলেম সমস্যা, সেইগুলো নিয়ে যদি বা কিছুটা ভাবে, বাদ বাকি বিষয় নিয়ে তারা মোটেই ভাবিত নয়। তার কারণ তারা জানে একটা কিছু করে খেতে হবে, ঠিক কিছু করে খাবে, এডুকেশনের সাথে এই করে খাওয়ার, কাজ করে খাওয়ার তেমন কোনো সম্পর্ক নেই। সুতরাং এডুকেশন কলেজে গিয়ে কি হবে ওই সমস্ত নিয়ে তাদের ভাবনা চিন্তাটাও নেই। এটা একটা দিক, এটাই সব দিক এটা নয়, কিন্তু এটা একটা দিক। মানুষজন কিন্তু ভাবছে না, এবং তাদের কাছে এই ভাবনাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের, সচেতন রাজনৈতিক কর্মী, তাদেরও কর্মসূচিগুলি কিন্তু কলকাতা কেন্দ্রিক। তারাও যেটুকু কর্মসূচি নেয় কলকাতা কেন্দ্রিক, যে কারণেই মফস্বল বা গ্রামাঞ্চলে কিন্তু সেইভাবে মানুষকে ভাবানোর দায়িত্বটাও কিন্তু পালন করছে না, বা মানুষ ভাবছে না। আরো বিষয় বলি যে আজকে বেসরকারীকরণের বিরোধিতা আমরা সবাই করি, কিন্তু বেসরকারীকরণ বলতে ঠিক কি বুঝি এই জায়গাটা নিয়ে কিন্তু আমি দেখেছি প্রতিটি সংগঠন, তারা বেসরকারীকরণ বলতে বোঝে বেসরকারি প্রতিষ্ঠানকে, কিন্তু সরকারি ম্যানেজমেন্টের মধ্যে যে বেসরকারীকরণটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কি কথা বলছি? আমরা ধরুন স্কুলে শিক্ষকতা করি, তাহলে আমরা যে স্কুলে শিক্ষকতা করি বা যে কলেজে শিক্ষকতা করি, আমরা যে যেখানে শিক্ষকতা করি, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে পার্ট পার্ট বাণিজ্যিকীকরণ হয়ে চলেছে, সেইগুলোর বিরোধিতা কি আমরা গ্রাউন্ড লেভেলে করছি? করছি না। মানে যেমন ধরুন এটা একটা দিয়ে তো, এটা দিয়ে পার্ট পার্ট এই বেসরকারীকরণ দিয়ে বড় বেসরকারীকরণ দিকে যাবে। হ্যাঁ, আমরা ন্যাশনাল লেভেলের রাজনীতি করি, আমরা স্টেট লেভেলের রাজনীতি করি, আমরা বড় বড় বিরোধিতা করতে গিয়ে বড় বড় কর্মসূচি নিই, কিন্তু গ্রাউন্ড লেভেলে আমার ভূমিকাটা কি? গ্রাউন্ড লেভেলে আমরা এগুলো বিরোধিতা করছি কি? যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের মধ্যে বেসরকারি অনলাইন কোচিং সেন্টারকে এন্ট্রি দিচ্ছে তার প্রপাগান্ডা করার জন্য, আমি একজন শিক্ষক হয়ে কি সেটা বিরোধিতা করছি? করছি না। এবং এই জিনিসগুলো, যেমন একটা হসপিটালটা সরকারি কিন্তু তার এক্স-রেটা বেসরকারি, হসপিটালটা সরকারি কিন্তু তার আলট্রাসোনোগ্রাফিটা বেসরকারি, হসপিটালটা সরকারি কিন্তু তার ক্যান্টিনটা বেসরকারি, হসপিটালটা সরকারি কিন্তু তার বেডশিট গুলো সাপ্লাই দেয় বেসরকারি। এই সিস্টেম আমাদের দেশে আছে। শিক্ষাক্ষেত্র এই যে এইভাবে প্রতিষ্ঠানের মধ্যে পার্ট পার্ট বেসরকারিকরণ, এক্ষেত্রে আমাদের গ্রাউন্ড লেভেলে ভূমিকা কি নেই? নেই, কোনো সংগঠনের নেই, কোনো সংগঠন নেই। এরপরে 5 দিন রাস্তা অবরোধ করবো, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, কিন্তু আন্দোলনের চেহারাটা দেখে মনে হচ্ছিল যে
খুব বেশি লোক কি মানুষকে এতে সমবেত হয়েছে? সন্দীপ বাবু যেটা প্রশ্ন তুলেছে সুনন্দিতা, খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন, যে ধাপে ধাপে বেসরকারীকরণের উদ্যোগ প্রথম থেকেই প্রতিবাদ করতে হবে, প্রথম থেকেই মাস্টারমশাইদের যারা রয়েছেন তাদের প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদ করবার জন্য হয়তো মাস্টারমশাইদের কিছু মূল্যও দিতে হবে। একেবারে তৃণমূল স্তরে যারা রয়েছেন তারা কি প্রতিবাদের যে শক্তি সেটাকে বহন করতে পারেন? এই ধাপে ধাপে বেসরকারিকরণ মানে পিপিপি মডেল, যাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি, পাবলিক প্রপার্টি প্রাইভেট প্রাইভেট পার্টনারশিপ মডেল, পিপিপি মডেল, এই মডেলটা অনেকদিন ধরে শুরু হয়েছে। এবার এই যে আমরা জনগণরা সচেতন হতে পারছি না বা জনগণরা সচেতন হচ্ছেন না, এর দায়িত্ব কিন্তু যদি নিতেই হয় তাহলে কমিউনিস্ট পার্টির নেওয়া উচিত। কারণ কি, ডানপন্থী দলগুলো বুর্জোয়া মালিক শ্রেণীর দল, তারা কখনো চাইবে না জনগণকে সচেতন করতে। একমাত্র সাম্যবাদী দল কমিউনিস্ট পার্টি, যারা সাধারণ খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর দল, তারা এই কাজটা চিরকাল করে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যে কটি কমিউনিস্ট পার্টি আছে, কিছু তো নামাবলী গায়ে চড়ানো কমিউনিস্ট পার্টি, আবার যে কিছু কিছু কমিউনিস্ট পার্টি আছে যারা এক সময় 5 পয়সা, এক সময় গাড়ি ভাড়া 2 টাকা বাড়লে গোটা পশ্চিমবাংলা অচল হয়ে যেত, এবং একটা নীতি আদর্শ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এখন দেখতে গেলে একটা ভয়াবহ শূন্যতা। আজকে আর সেই পার্টি বলুন বা তথাকথিত বামপন্থী নামাবলী গায়ে দেওয়া কমিউনিস্ট পার্টি হাজারটা আছে, এদের কথা জনগণ বিশ্বাস করছে না, বা সেভাবে এরা জনগণকে সংগঠিত করতে পারছে না। কারণ কি, বিগত দিনের কাজ কারবার গুলো, যারা কথাগুলো বলছেন তো সেগুলো তো মিথ্যে নাই, কিন্তু সেগুলো মানুষ আস্থা পাচ্ছে না, তাদের কথায় লড়াইতে আস্থা পাচ্ছে না। এটাই বলছি, মানে কথাগুলো যুক্তিযুক্ত কিন্তু আস্থা রাখতে পারছে না। মনে করুন এই যে সারা রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে, শিক্ষাক্ষেত্রে ঘুষ নিয়ে চাকরি। আপনি ভাবুন তো, একটা সময় বাস ভাড়া একটু বৃদ্ধি হলে গোটা পশ্চিমবাংলা অচল হয়ে যেত। যে একটা কমিউনিস্ট মানসিকতা আদর্শ দৃঢ়তা নিয়ে সাধারণ ছেলেমেয়েরা কর্মীরা পশ্চিমবাংলা অচল করে দিত। আজকে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, শুধু স্কুল ক্ষেত্রে নয়, ফায়ার ব্রিগেড, ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে যেখানে রিক্রুট হয়েছে, কোথাও এতটুকু আন্দোলন আছে, কোথাও এমন কোনো আন্দোলনের মোটিভ আছে যারা পশ্চিমবঙ্গ অচল করে দিতে পারে? আসলে জনগণ এগুলো দেখে শেখে এবং বোঝে যে যারা তাদেরকে নামাবলী গায়ে দেওয়া কমিউনিস্ট বলা হতো, তারা তো এক্সপোজ হয়েই গেছে। যে পার্টিটা একটা সময় মাথা উঁচু করে হাজার মার খেয়ে দাঁড়িয়েছিল, সেও হয়তো এখন এক্সপোজ হয়ে গিয়েছে। ফলে এখন আর জনগণ আর কাউকে বিশ্বাস করে না। তারা মনে করে ওই বুর্জোয়া ভাবধারা, যে আপনি আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, বাপের নাম কি বলে, এইসব আছে। ফলে এখন জনগণ আর আন্দোলন ভাববো না ভাই, এখন ছেলেকে পড়াতে হবে, বেসরকারি ভর্তি করতে হবে। এখন জনগণরা সেই ঐক্যবদ্ধ মানে সংগঠিত হওয়ার মতো জায়গায় নেই। কারণ কি, কমিউনিস্ট আন্দোলনের কমিউনিস্ট ভাবধারা এমন বদনাম করে দিয়েছে, আর জনগণ কাউকে আস্থা রাখতে পারছে না। এটা একটা বিশাল ভ্যাকুয়াম, এবং এই ভ্যাকুয়ামকে কি করে পূর্ণ করা হবে বা কি করে পূর্ণ হবে, এটা আমিও মাঝে মাঝে ভাবি, কোনো ফুল পাই না। ফলে জনগণরা অসহায় ভাবে ঘটি বাটি বেঁচে হলেও বেসরকারি ক্ষেত্রে ঢুকতে বাধ্য হচ্ছে, ওদেরকে সংগঠিত করা যাচ্ছে না। এটা একটা বিশাল সমস্যা।